সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং ঘরে আছো। আমি ভালো আছি। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে কোভিড-19 এর কারণে আমাদের ক্লাস ব্যাহত হয়েছে। তারই কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের শেখ মুজাফফর হোসেন সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখান থেকে অনলাইন এই লাইভ ক্লাস দেখছো, তোমরা সবাই তোমাদের বন্ধুদের একে অপরকে শেয়ার করবে। তো শিক্ষার্থী, আমি সুখদেব পাল, সহকারী শিক্ষক, শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়, বলুহর, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তো যাওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের আলোচনায় ফিরে যাই। আমি একটি গানের মাধ্যম দিয়ে শিক্ষার্থী বন্ধুদের, তোমাদের ভিতর থেকে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পারবে। আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমাদের আলোচনার বিষয় কি হতে চলেছে। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় 21এর গান। একুশের গান, এই কবিতাটি লিখেছেন কবি আব্দুল গাফফার চৌধুরী। কবিতাটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। তো এখন আমরা এই কবি আব্দুল গাফফার চৌধুরী 21এর গান কবিতায় তিনি আমাদের জন্য যা উৎসর্গ করেছেন তা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তার আগে আমরা কবি আব্দুল গাফফার চৌধুরীর পরিচয় সম্পর্কে, তার জন্ম জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা একটু জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই মনোযোগ সহকারে দেখব এবং পরবর্তীতে আমরা এরই ভিতর থেকে আমরা কিছু প্রশ্ন পাব, যেটা তোমাদের মূল্যায়ন, পরবর্তীতে তোমাদের মূল্যায়ন আকারে সেটা তোমাদের জানানো হবে।
জানতে চাওয়া হবে এবং তোমাদের বাড়ির কাজ থাকবে। এই জন্য প্রথম থেকে শুরু থেকেই আমরা চেষ্টা করব যে প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং প্রতিটি লেখা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তো কবি আব্দুল গাফফার চৌধুরী তিনি জন্মগ্রহণ করে, জন্মটা দেখি আমরা প্রথমে। কবির জন্মসাল 1934 খ্রিস্টাব্দে কবি বরিশালে জন্মগ্রহণ করেন। কবির জন্ম সালটা আমরা জানলাম যে কবি 1934 সালে বরিশালে জন্মগ্রহণ করে। কবি আব্দুল গাফফার চৌধুরী একজন কথাশিল্পী, একজন গীতিকার, একজন কলামিস্ট এবং একজন প্রাবন্ধিক। কবি একাধারে এতগুলো গুণের অধিকারী। কি কি আমরা আবার একটু খেয়াল করি। কবি কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, ও কলামিস্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, কবি আব্দুল গাফফার চৌধুরী একজন কথাশিল্পী, একজন গীতিকার, একজন প্রাবন্ধিক ও একজন কলামিস্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিতরে যে কলামিস্ট শব্দটি নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। কলামিস্ট হচ্ছে যিনি বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে পেপারে, পত্রিকায় যিনি লেখেন। রাজনীতিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, দেশ প্রতিরক্ষা, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে যিনি পেপারে, পত্রিকায় যিনি লেখেন তাদেরকে কলামিস্ট বলে। তো কবি আব্দুল গাফফার চৌধুরী একজন বিখ্যাত কলামিস্ট। তো আমরা কবির জন্মসাল জানলাম, কবি যে এতগুলো গুণের অধিকারী সেটা জানলাম। কবির কিছু শিশুতোষ গ্রন্থ তিনি লিখেছেন, সেই গ্রন্থগুলোর নাম আমরা জানবো। কয়েকটি লিখেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য যে দু একটি আছে সেগুলোর নাম আমরা জানব। শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ ডান পিঠে সৌগত, আধার কুঠির ছেলেটি,
ইত্যাদি। কবির কিছু শিশুতোষ গ্রন্থ লিখেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য একটি হচ্ছে ডানপিটের শওকত, আরেকটি হচ্ছে আধার কুঠির ছেলেটি। এই দুটি লেখা কবির শিশুতোষ গ্রন্থের ভিতরে উল্লেখযোগ্য। কবির আরেকটি জীবনের কর্মজীবনের আরেকটি ধাপ সম্পর্কে আমরা একটু জানি। কবির পেশা ছিল সাংবাদিকতা। কবির পেশা কি ছিল? সাংবাদিকতা। পেশা কবির পেশা ছিল সাংবাদিকতা। তাহলে আমরা কবি আব্দুল গাফফারের জীবনের পরিচয়, কর্মজীবন, তার যে লেখার ভিতর দিয়ে তিনি যে তার জীবন অতিবাহিত করছেন সে সম্পর্কে আমরা জানলাম। আরেকটি বিষয় শিক্ষার্থী বন্ধুদের তোমাদের জ্ঞাতার্থে বলছি, কবি আব্দুল গাফফার চৌধুরী প্রবাস জীবন অতিবাহিত করছেন। তিনি এখনো মারা যাননি, তিনি বিদেশে অবস্থান করছেন। হ্যাঁ, তো এই কবি আব্দুল গাফফার চৌধুরীর জীবনে উল্লেখযোগ্য দিকগুলো, তার পরিচয় সম্পর্কে আমরা জানলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি আব্দুল গাফফার চৌধুরীর 21শে গান কবিতাটি যে তাৎপর্য জারি আলোকে তিনি এই কবিতাটি লিখেছেন সেই সম্পর্কে আমরা এখন অবগত হব। কবি আব্দুল গাফফার চৌধুরী 21শের গান কবিতার ভিতর দিয়ে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে পূর্বে দেখা গিয়েছে আমাদের এই বাংলাদেশটা ছিল পরাধীন। আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তা আমরা পূর্ব পাকিস্তানের বাসিন্দা। এই পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শাসন, শোষণ, নিপীড়ন, অত্যাচার তারা আমাদের উপরে করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে। তো এরই ধারাবাহিকতা ক্রমে ক্রমে বাড়তেই থাকে। তো একসময় এই বাংলার মানুষ, আপামর সমস্ত শ্রেণীর মানুষই একটি জিনিস তারা উপলব্ধি করতে পারলো যে আমাদের একটি দেশকে যদি আগে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা, তার সংস্কৃতি, তার ভাষা কেড়ে নাও, তাহলে সেই দেশকে অতি সহজেই দুর্বল করা যাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সমস্ত দিক থেকে সেই দেশটাকে পঙ্গু করে দেওয়া যাবে। তো এমনি হীন ষড়যন্ত্রে পাকিস্তানিরা লিপ্ত হয়েছিল। তো তখন বাংলার আপামর সর্বশ্রেণীর মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, তারা সবাই উপলব্ধি করতে পেরেছিল যে একটি গভীর ষড়যন্ত্র চলছে এই ভাষাকে কেড়ে নেওয়ার জন্য। তারা রাতারাতি উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিতে চাইল। তো এই বাংলার সর্বশ্রেণীর মানুষ কি করলো? তীব্র প্রতিবাদ করলো। এবং ঘটনাটির প্রেক্ষাপট 1952 সাল, যেটাকে আমরা এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে থাকি। তো এই যে 1952 সালের যে ভাষা আন্দোলন,
এই আন্দোলন বাংলার অসংখ্য মায়ের কোল খালি হয়েছিল, যারা মিছিলের অগ্রভাগে গিয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিল, প্রাণটা বিসর্জন দিল। অসংখ্য মানুষের প্রাণ বিসর্জন হলো। সেই প্রাণ বিসর্জন একটি দুটি মানুষের নয়, অসংখ্য। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল সালাম, বরকত, জব্বার, রফিক, শফিক, নাম না জানা আরও শত মায়ের সন্তানেরা। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তের চর পড়ে গেল, এত পরিমাণে রক্ত ঝরল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে বলছি যে পৃথিবীর ইতিহাসে ভাষাকে রক্ষার জন্য এত বড় আত্মত্যাগ পৃথিবীর কোনো দেশ করেনি। যে কারণেই আমাদের এই যে মহান আত্মত্যাগ, এই আত্মত্যাগের বুনিয়াদে আজ আমরা স্বাধীন, মুক্ত এবং আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলছি। হঠাৎ করে রাতারাতি যদি তোমার উপরে অন্য একটি ভাষা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তুমি সেই ভাষায় কেমন করে কথা বলবে? কথা বলা কি সম্ভব? আমি উর্দু বলতে পারি না, আমার উপরে যদি উর্দু চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমি কিভাবে উর্দুতে কথা বলবো? আমি তো বলতে পারবো না, তাই না? তাহলে কি হবে? আমার যদি পানি পিপাসা লাগে, আমার যদি জল পিপাসা লাগে, আমি তো বলতে পারবো না যে আমার জল পিপাসা লেগেছে। আমার যদি ক্ষুধা লাগে, আমি তো বলতে পারবো না আমার ক্ষুধা লেগেছে, যদি জানা না থাকে, তাই না? যা হোক শিক্ষার্থী বন্ধুরা, ২১-এর গান কবিতায় কবি আব্দুল গাফফার চৌধুরী তার এই কবিতার ভিতর দিয়ে তিনি আমাদেরকে এই বাংলার যে ঐতিহ্য, বাংলার যে শিক্ষা, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক বাহক এবং তার যে রক্ষণাবেক্ষণ, সেটা করবার জন্য শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে কবি আব্দুল গাফফার চৌধুরী তার এই কবিতাটি তিনি লিখেছেন। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই কবিতাটি সম্পর্কে একটু পড়ে শোনাবো, তোমরা মনোযোগের সাথে কবিতাটি শুনবে। আমার ভাইয়ে রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি। কবি বলছেন যে ছেলেহারা শত মায়ের অশ্রু, অর্থাৎ শত বলতে আমরা শতক বুঝি, অর্থাৎ ১০০, অর্থাৎ ১০০রও অধিক মায়ের সন্তানেরা এই ভাষা ২১শে ফেব্রুয়ারি এই দিনে এই ভাষাকে রক্ষার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিল। গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? অর্থাৎ কোনো মাই তার সন্তানের এই যে ভাষার জন্য যে প্রাণ বিসর্জন, এই বিসর্জনের কথা কিন্তু কোনো মায়ের ভোলার কথা নয়। কোনো সচেতন, কোনো মনুষ্যত্ব বিবেক বোধ জাগ্রত কোনো ব্যক্তির পক্ষেই কিন্তু এটি ভোলা সম্ভব নয়। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? অর্থাৎ কবি এই চরণের ভিতর দিয়ে বলতে চাচ্ছেন যে আমার সোনার দেশের, অর্থাৎ এই দেশটাকে কবি সোনার সাথে তুলনা করেছেন। সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, অর্থাৎ অসংখ্য মায়ের সন্তানেরা তাদের যে প্রাণ বিসর্জন দিয়েছে, আত্মোৎসর্গ হয়েছে, তাদের জীবনের যে বিনিময়ে, প্রাণের বিনিময়ে যে বাংলাকে আমরা বাংলা ভাষায় যে কথা বলতে পারছি, এটির কথা এখানে কবি তুলে ধরেছে। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপিত বসুন্ধরা। অর্থাৎ কবি এই চরণটির ভিতর দিয়ে, এই দুটি চরণের ভিতর দিয়ে কবি বলতে চাচ্ছেন যে জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, তার মানে বিষধর সর্পের মতো
বাঙালিদের জাগ্রত হওয়ার আহ্বান কিন্তু কবি এই কবিতার ভিতর দিয়ে করেছেন। আরও বলছে যে জাগো কাল বৈশাখীরা, অর্থাৎ কাল বৈশাখীর যে বৈশাখ মাসের যে কাল বৈশাখী ঝড় হয়, যে তাণ্ডব লীলা, ঝড়ের যে তাণ্ডব লীলা, সেই তাণ্ডব লীলার সাথে কবি এখানে তুলনা করেছেন। বলছেন শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। বসুন্ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ধরণী। অর্থাৎ শিশু হত্যার বিক্ষোভে, অর্থাৎ এই যে অসংখ্য মায়ের সন্তানেরা যে প্রাণ বিসর্জন দিয়েছে, এই বিসর্জনের কারণে বসুন্ধরা যেন কেঁপে কেঁপে উঠছে, অর্থাৎ পৃথিবী, ধরণী যেন কেঁপে উঠছে, সেটি কবি বোঝাতে চেয়েছেন। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। অর্থাৎ দেশের সোনার ছেলে, এই দেশের যত মানুষ আছে, কবি সোনার যেমন মহামূল্যবান একটি ধাতব পদার্থ, তেমনি এই দেশের প্রতিটি সন্তানকে কবি সোনার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, বলছে দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, অর্থাৎ মানুষের যে দাবি, মানুষের প্রাণের যে দাবি, সেই দাবির কথা এখানে কবি তুলে ধরেছেন। আর দিন বদলের ক্রান্তি, ক্রান্তি মানে কি? পরিবর্তন। অর্থাৎ দিন বদলের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে তোরা কি শেষমেশ পার পাবি? কবি এটা হুঁশিয়ারমূলক একটি বাক্য কিন্তু এখানে ব্যবহার করছেন, যে পাকিস্তানিদের উদ্দেশ্য বলছে যে তোরা কি শেষমেশ পার পাবি। এমনিভাবে বলছে লগনে তবু তোরা পার পাবি। জিজ্ঞাসা, হ্যাঁ, না 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 না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ খুন রাঙা ইতিহাস বলছে কেন? অর্থাৎ রক্তের বিনিময়ে, অসংখ্য প্রাণের বিনিময়ে রক্তের যে রং লাল, তাইতে বলছে যে খুন রাঙা ইতিহাসে, অর্থাৎ ইতিহাস লেখা হবে যেন রক্তের স্রোতধারা দিয়ে। শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। অর্থাৎ কবি এই দুটি চরণের ভিতর যে বলছে সেদিনও এমনি নীল গগনের, গগন মানে কি? আকাশ। হ্যাঁ, নীল গগনের বসনে আকাশ যেন শীতের শেষে, অর্থাৎ শীত শেষ প্রায়, গরম আগত প্রায়, এমনই সময়ে বলছে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, অর্থাৎ মা যেন তার সন্তানকে চুমু খেয়েছিল। হ্যাঁ, এমনিভাবে কবি তার এই চরণগুলির ভিতর দিয়ে শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে তিনি এগুলো নিবেদন করেছেন এবং বলতে চাচ্ছেন। পথে পথে ফোটে রজনীগন্ধা অলোকনন্দা, যেন এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খেপা বুনো। এই দুটি চরণের ভিতর দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন যে পথে পথে ফোটে রজনীগন্ধা, অলোকনন্দা যেন। অলোকনন্দা শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় নদীর যে ধারা, অর্থাৎ রজনীগন্ধা যেমন ফুলের সুবাস, তার ফুলের সুবাস ছড়ায় চারিদিকে, তার গন্ধে আমোদিত করে তোলে, ঠিক তেমনিভাবে স্বর্গীয় নদীর যে স্রোতধারা যে বয়ে চলেছে, তারই আলোকে ঠিক এমনই একটি সময় যেন এই বাংলার মাটিতে ঝড় এলো। হ্যাঁ, সেই ঝড়টা কিসের? সেই ঝড়টি হচ্ছে বাংলাকে নিঃশেষ করা, বাংলার শিক্ষা সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার, বাংলার রাজনীতি, সব কিছুকে ধ্বংস করার যে পায়তারা পাকিস্তানিরা করেছিল, তার সাথে কবি এখানে তুলনা করেছে। বলছে এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খেপা বুনো, অর্থাৎ খেপা কুকুর যেমন দেখলেই মানুষ ভয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে, ঠিক তদ্রূপভাবে ঝড়ের সাথে কবি কিন্তু তুলনা করেছেন এবং এই কুকুরদের সাথেও তুলনা করেছেন।
সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। অর্থাৎ সেই যে ঘোর অন্ধকার রাত্রিতে পশুদের, অর্থাৎ পাকিস্তানি পশুদের সাথে, অর্থাৎ পাকিস্তানি যে হানাদার বাহিনীরা বাংলার মানে নিরস্ত্র বাঙালির উপরে যে নির্মম ঢাকার রাজপথে যে গুলিবর্ষণ হয়েছিল এবং তাতে যে অসংখ্য মায়ের সন্তানের যে প্রাণ বিসর্জন, সেই প্রাণ বিসর্জনের কথা কিন্তু কবি এখানেও তুলে ধরেছেন এবং তাদেরকে মানে পাকিস্তানি বাহিনীদের ঘৃণ্য পশুদের সাথে তুলনা করেছেন। কবি ঘৃণ্য পশুদের সাথে তুলনা করেছেন এবং বলছে যে তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। অর্থাৎ এদেশের মা বোন ভাই সর্বশ্রেণীর মানুষ তাদেরকে এমনভাবে ঘৃণা পোষণ করেছে যা দু একটি কথায় বলে শেষ করা যাবে না। ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। অর্থাৎ পাকিস্তানি বাহিনীরা চেয়েছিল কি যে এই দেশটাকে বিক্রয় করে দেবে, এই দেশটাকে, এই বাংলার সমস্ত মানুষের প্রাণের যে দাবি, সেই দাবিটাকেও তারা কি একেবারে পদতলে মানে নিষ্পেষিত করে তাদেরকে দমন করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি বাহিনীরা জানে না বাংলার মানুষ কিভাবে তার প্রতিবাদ করতে হয়, কিভাবে আন্দোলনকে চাঙ্গা করতে হয়, এটা পাকিস্তানিরা হাড়ে হাড়ে পরবর্তীতে বুঝতে পেরেছে। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ ওরা পাকিস্তানিরা কি মানুষের মুখের যে খাবার, সেই খাবার কেড়ে নিয়েছিল। মানুষের যে পোশাক পরিধান করে, যে বস্ত্র পরিধান করে, সেই বস্ত্র কেড়ে নিয়েছিল। মানুষের যে সুখ, মানুষের যে শান্তি, সেই শান্তি তারা কেড়ে নিয়েছিল। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে বাঁকে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। কবির এই যে দৃঢ় প্রত্যয়, এই প্রত্যয়ের ভিতর দিয়ে কবি এই বাংলার নর নারী, বাংলার সন্তানদের বীরের সাথে তুলনা করেছে, বড় যোদ্ধার সাথে তুলনা করেছে। আর বলছে যে জালিমের বিরুদ্ধে যে সোচ্চার হবার যে দৃঢ় প্রত্যয়, দৃঢ় আহ্বান, কবি তার 21শে গান কবিতার ভিতর দিয়ে তিনি কিন্তু তুলে ধরেছেন। তো আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি। সুপ্ত মানে কি? ঘুমন্ত। মানুষের সেই ঘুমন্ত শক্তিকে কবি জাগিয়ে তোলার আহ্বান ব্যক্ত করেছেন, জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানকে তিনি ছুড়ে দিয়েছে হাটে মাঠে গঞ্জে ঘাটে পথে, সর্বত্র তিনি তার এই আহ্বান কিন্তু তিনি তুলে ধরেছেন। 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ 21শে গান কবিতায় কবি আব্দুল গাফফার চৌধুরী তার যে এই কবিতার ভিতর দিয়ে আমাদের যে ভাষা, আমাদের যে বাংলা ভাষায় যে আমরা কথা বলি, সেই ভাষাকে রক্ষার তার যে দৃঢ় প্রত্যয়, সেই প্রত্যয় কিন্তু তিনি তার 21শে গান কবিতার ভিতর দিয়ে তিনি তুলে ধরেছেন। তো আমরাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরাও কিন্তু চেষ্টা করব 21শে গান এই কবিতার ভিতর দিয়ে কবি আব্দুল গাফফারের যে দৃঢ় প্রত্যয়, তার ভিতর দিয়ে আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা দেশ মাতৃকার ছায়াতলে পদতলে সবাই আশ্রয় নিব এবং দেশের মানুষের যাতে মঙ্গল হয়, দেশের মানুষ যাতে সুস্থ সুখী শান্তিতে যাতে বসবাস করতে পারে, তারই আলোকে আমাদের জীবনকে আমরা নির্বাহ করব, পরিচালিত করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের শেষ
প্রান্তে উপনীত হয়েছি। আমরা তোমাদের সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি কাজ দিব এবং সেই কাজ দেওয়ার আগে আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে দু একটি মূল্যায়নমূলক প্রশ্ন করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমাদের মনে আছে কবি আব্দুল গাফফার চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেছেন। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণে তোমাদের প্রশ্নটির উত্তর মনে পড়ে যাওয়ার কথা। কবি আব্দুল গাফফার চৌধুরী 1934 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ির কাজটি লিখে নাও। কবি আব্দুল গাফফার চৌধুরী 21-এর গান কবিতার ভিতর দিয়ে দেশ মাতৃকার, দেশের যে বাংলার ভাষার যে ঐতিহ্য সেটা রক্ষার যে দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন তার সেই সম্পর্কে ব্যাখ্যা করা। এটি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজ। ক্লাস শেষ করার পূর্বে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আমি আহ্বান করব ঘরে থাকার জন্য, যেহেতু করোনা ভাইরাস কোভিড-19 মহামারী আকার ধারণ করতে চলেছে সারা পৃথিবীব্যাপী। তো তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে আমাদের যে প্রয়াস আমরা চেষ্টা করছি তোমাদের ক্লাসের যে ব্যাঘাত হয়েছে সেটা কিছুটা পুষিয়ে দেবার জন্য। তো অবশ্যই তোমরা ঘরে বসে লাইভ ক্লাস দেখবে, সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখবে, যত্রতত্র যেখানে সেখানে ঘোরাঘুরি করবে না, চলাচল করবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবে। তো ক্লাস শেষ করার পূর্বে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি।